তো রাজনীতি যদি করতে চান তাহলে বিরাই সাল্লার লোককে কমিটমেন্ট দেন যে 800 টাকাকে উন্নীত করে 5000 টাকায় রূপান্তর করবেন। দেখি এই কাজ যদি শুধুমাত্র যে তাকে ভোট দিয়েছে তাদের এমপি নয়, সে 5 লক্ষ লোকের এমপি হিসেবে যদি আচরণ করতে না পারে তাহলে এই ধরনের এমপি হওয়ার মধ্যে কোন কল্যাণ থাকতে পারে। যে বেটা এমপি হবে সে ভোট পাইছে ধরেন 1.5 লাখ লোকের এমপি, এত হবে 5 লাখ লোকের এমপি। তো 5 লাখ লোকের মধ্যে বিভিন্ন দল আছে না, বিভিন্ন মত আছে না, ধনী গরিব আছে না, তো সব আপনার দলের লোক, সবেই আপনার দলের লোক খুঁজবেন। তাহলে কি সরকারি টাকা নিজের দলের লোকদেরকে রিহ্যাবিলিটেশন আর প্রতিস্থাপন করার জন্য একটা মাধ্যম নাকি? সরকারি টাকা আসবে আর বাইসে বাইসে খুঁজে বের করবেন কোনটা আমার দলের বেশি যোগ্য, কোনটা বেশি মারতে পারে, কোনটা মারলে পরে সঠিকভাবে লুকাইতে পারে, এইটাকে খুঁজে বাইর করে টাকা দিবেন। তাহলে জনগণ কি হবে? তাহলে জনগণ তো হয়ে যাবে আজাইরা, জনগণ হয়ে যাবে হাটবারের জাম্বুরা। এই জন্য লাস্ট কথাটা বলে শেষ করে দিচ্ছি, সময় এসেছে নতুন কিছু করার। এই সময় নতুন কিছু করার মাত্র আছে 28-29 দিন। এই 28-29 দিনের কর্ম, পরিকল্পনা, চিন্তা, সিদ্ধান্তে যদি কোনো ভুল দিকে আমরা যাই তাহলে তার মাসুল দিতে হবে অন্তত পক্ষে আরো 5 বছর। সত্যিকার অর্থে গ্রাম বাংলার মানুষের জীবনের পরিবর্তনের সূচনা যদি করা না যায়, শুধুমাত্র ভোট, রাজনীতি, দলাদলি, কে কোন দল, কে কোন দলের নেতা, কে কোন দলের বড় নেতা, কে কোন দলের পাতি নেতা, এই হিসাবের মধ্যে ব্যস্ত থেকে মানুষের জীবনের মধ্যে সামান্য পরিমাণ পরিবর্তনের সূচনা যদি করতে না পারেন, আমার বিবেচনায় এই ধরনের রাজনীতির কোনোই প্রয়োজন নাই। এই ধরনের রাজনীতি করলেই কি আর না করলেই কি, থাকলেই কি আর না থাকলেই কি, বাড়লেই কি আর কমলেই কি, আমার কি? আপনার না ভাগ্যের পরিবর্তন হবে। ওই ডাক্তারের কাছে যেতে পারেন না যিনি, তিনি কি ডাক্তারে যাওয়ার সুযোগ পাবেন? তো আমার কাছে তো হিসাব সেটা নয়। আমার কাছে হিসাব হলো এই প্রতিবন্ধী বাচ্চাদের জন্য কি করবেন, এটার নাম হওয়া উচিত ছিল রাজনীতি। রাজনীতি হওয়া উচিত ছিল কি জানেন? রাজনীতি হওয়া উচিত ছিল যে এই ভাটি অঞ্চলে অন্তত 30,000 শিশু আছে যারা স্কুলগামী। কেউ কিছু দূর পরে স্কুল থেকে সরে যায়, কেউ কৃষিকাজের কারণে স্কুল থেকে সরে যায়, কেউ বাবাকে মাকে সাহায্য করার জন্য স্কুল থেকে সরে যায়, কেউ মাছ ধরতে গিয়ে স্কুল থেকে সরে যায়, কেউ চায়ের দোকানদারের চা আগিয়ে দেওয়ার শিশু শ্রমিক হিসেবে স্কুল থেকে সরে যায়, কেউ আছে ওয়ার্কশপে সহযোগিতা করার জন্য 1,500 টাকা বেতন দিয়ে কাজ করতে করে স্কুল থেকে সরে যায়। এই 30,000 শিশু, এই 30,000 শিশুদেরকে স্কুলে যদি পাঠাতে হয়, প্রতিজনকে যদি খাবারের ব্যবস্থা করে দিতে হয়, মা বাবাকে যদি নিশ্চয়তা দিতে হয়, যে পরিমাণ পয়সা লাগবে, যে পরিমাণ সহযোগিতা লাগবে, কেউ যদি রাজনীতি করে এইটা জোগাড় দিতে পারে, আমি মনে করি এটাই হবে বাংলাদেশের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা। আর না হলে আমি না নেতা হলাম, আমি না সংসদে গেলাম, ওই শিশুর কি লাভ হলো? ওই যে শিশু স্কুলে যায় না, আমি সংসদে গেলে সে যদি স্কুলে যাওয়ার সুযোগ না পায়, তাহলে আমি সংসদে কি ডুগডুগি বাজাইতাম নাকি একতারা বাজাইতাম? তো আমি একতারা বাজাইলে শিশুর কি হবে? আমি একতারা বাজাইলে ওই রফিনগর বাজারের, বাংলা বাজারের ওইখানে মাঝখানে চা বিক্রি করে ছেলেটা চাটা আগায় দেয়, কেটলিটা আগায় দেয়, তার জিন্দগির মধ্যে কি পরিবর্তনের সূচনা হবে? ওই যে সারাদিন মোটরসাইকেল চালায় বাইক চালকরা, সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত ঠান্ডার মধ্যে হাতে গ্লাভস টাভস লাগাইয়া মোটরসাইকেল চালাইতেছে, কখনো প্যাসেঞ্জার পায়, কখনো প্যাসেঞ্জার পায় না। হঠাৎ করে মাঝখানে একদিন মোটরসাইকেল নষ্ট হয়ে যায়, যে কয় টাকা আয় করে একদিন মোটরসাইকেল ঠিক করতেই আবার পুরাটা ব্যয় হয়ে যায়। একটা সিএনজি, আমি সিএনজি ড্রাইভারদেরকে দেখেছি তো কি কষ্ট করে, রাস্তার মাথায় দাঁড়ায় থাকে, প্যাসেঞ্জারদেরকে টানাটানি করে। কেন করে টানাটানি জানেন? দিন চলে যাচ্ছে, 12টা বেজে গেছে, সিএনজির ভাড়া দিতে হবে, প্যাসেঞ্জার পায় নাই, ইনকাম তো করতে পারে নাই। রাতের বেলা সিএনজির মালিক তো ঠিকই জমার টাকার জন্য চাপ দিবে,
তো সে তার মাথায় আমি এমপি হলাম, আপনি মন্ত্রী হলেন, আরেকজন প্রাইম মিনিস্টার হলো, আরেকজন উপজেলার চেয়ারম্যান হলো, আরেকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলো, ওই সিএনজি ওয়ালার জীবনে কি হলো, ওই বাইক পরিচালকের জীবনে কি হলো, ওই একজন শিশুর জীবনে কি হলো, যদি তাতে কোনো পরিবর্তন আনা না যায়, আমি মনে করি রাজনীতি পুরাটাই একটা অর্থহীন কর্মের নাম। সুস্থ রাজনীতি কাকে বলে? সুস্থ রাজনীতি বলে প্রতিযোগিতার রাজনীতি। সেটা কেমন? এই যে আমি বলছি 30,000 শিশু না খেয়ে আছে, নিজে শ্রম করে, নিজে শ্রম দেয়, 8 বছরের সন্তান, 8 বছরের বালক, 10 বছরের বালিকা, 12 বছরের মানুষ, এইরকম হাজার হাজার লোক আছে যারা স্বেচ্ছা শ্রম দিয়ে, নিজে শ্রম দিয়ে ইনকাম করতে না পারলে রাতের বেলায় বাড়িতে মা বাবার পক্ষে খাওয়ানো সম্ভব না। তা যদি হয় তাহলে রাজনীতি কি? আসেন, এই ভাটিপাড়ার বাজারে আমরা বসি, জনসমাবেশ ডাকেন, ভাটিপাড়ায় কত জনসংখ্যা আছে তার তালিকা প্রকাশ করেন, ভাটিপাড়ায় কত অবুঝ শিশু, না খেয়ে থাকা শিশু আছে তার তালিকা প্রকাশ করেন। আপনারা বলেন কিভাবে এই সমস্যার সমাধান করবেন, আমরাও বলি কিভাবে এই সমস্যার সমাধান করব। এই দুই সমস্যার সমাধানের জন্য একটা প্ল্যান দেন, রূপরেখা দেন, মানুষকে বোঝান যে ক্ষমতায় গেলে কিংবা এমপি হিসেবে পাশ করলে একটা কাজ এটা করব, দ্বিতীয় কাজ এটা করব, তৃতীয় কাজ এটা করব। আমরাও বলি প্রথম কাজ এটা করব, দ্বিতীয় কাজ এটা করব, তৃতীয় কাজ এটা করব। এই প্ল্যান পরিকল্পনার মধ্যে, এই চিন্তা ভাবনার মধ্যে, এই বাস্তব রাজনৈতিক পরিবর্তনের মধ্যে মানুষ যেটাকে ভালো মনে করবে সেটাকে বেছে নিবে। এইটাই যদি হয় বাংলাদেশের নতুন বাংলাদেশ, আমার বিবেচনায় এই ধরনের নতুন রাজনীতি করতে না পারলে গালিগালাজ আর বকাবকির মাধ্যমে নিজের পকেট ভরতে পারে, জনগণের কোনো লাভ হবে না। তো পারি না কেন বলতে? 9,500 প্রতিবন্ধী আছে, এদেরকে দেখলে আমার খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। সবচেয়ে বেশি মনের ভিতরে আন্দোলন হয় যখন দেখি একটা ছেলে বোবা, যখন দেখি একটা লোক চোখে দেখে না। অনেক লোক আছে যাদের 2টা পা অচল, অনেক লোক আছে লাঠি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, একটা পায়ের এক অংশ কেটে ফেলেছে। এই সব মিলে 9,500 লোক আছে দিরাই এবং সাল্লায় মিলে। কখনো নেতারা ভেবে দেখেছে, কখনো এই হিসাবটা নিয়ে দেখেছে যে এই 9,500 লোক কি খাবে? এই 9,500 লোক মাস শেষে কি প্রতিবন্ধী ভাতা পাবে? 800 টাকা পায়। যারা রেজিস্টার্ড হয়েছে এমপিদেরকে ধরে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ধরে যারা রেজিস্ট্রেশন নিয়েছে তারা 800 টাকা পায়। এইবার গিয়ে আমি ইউনিয়ন পরিষদে জিজ্ঞাসা করেছি, তাও মাসে মাসে পায় না, 3 মাসে একবার 3/8 2400 টাকা পায়। আচ্ছা বলেন, আজকালকার দিনে 800 টাকা দিয়ে একটা মানুষের জীবন 1 মাস পরিচালনা করা সম্ভব? বাজারে যাইবেন আর আসবেন, 500 টাকার নোট শুরু করবেন, আইসা দেখবেন আর 1 টাকাও নাই। এই মাছ আর তেল কিনতে কিনতেই শেষ। 800 টাকা, 800 টাকায় কি হয়? 800 টাকায় আজকালকার দিনে রিক্সা ভাড়া দিয়ে শেষ হয়ে যাবে। এই 800 টাকার জায়গায় এই 9,500 লোক, এদের প্রতিবন্ধী ভাতা যদি 5,000 টাকায় উন্নীত করা না যায়, তাহলে 1 মাসে একজন প্রতিবন্ধী বাচ্চাকে দেখাশোনা করার মতো বাবা মায়ের যে কষ্ট হয়, যে পরিশ্রম হয়, যে সাধনা হয়, তাদের যে জীবন নিয়ে টানটানি হয়, 5,000 টাকা যদি তারা সাপোর্ট হিসেবে 1 মাসে না পায়, তাহলে এই প্রতিবন্ধী বাচ্চাদের জীবনে কোন ধরনের পরিবর্তন করা সম্ভব হবে না। আমার সন্তানকে কাঁধে করে কবরস্থানে আমি মাটি দিয়ে এসেছি, তখন আমি কেঁদেছি। আমার স্ত্রীকে মৃত্যুবরণ করার পরে লাশ কাঁধে করে নিয়ে এসে আমি যখন কবরস্থ করেছি, তখন আমার মন খারাপ হয়েছে। আমার ভাইকে মৃত্যুবরণ করার পরে লাশ কাঁধে করে নিয়ে যখন আমি মাটি দিয়েছি, তখন আমি কেঁদেছি। মনে মনে মন খারাপ হয়েছে, মনে হয়েছে ওর যা দশা আমারও তাই দশা। কিন্তু মানুষের জীবনের সবচাইতে বড় বৈপরীত্য হলো, এটা মানুষ করে
এটা মানুষ দুঃখ পায়, মানুষ কষ্ট পায়, মানুষ কবরস্থানে যায়, কিন্তু ঘুরে ফিরে এসে কর্মের স্থল ঠিক না থাকার কারণে, প্রশিক্ষণ না থাকার কারণে, শিক্ষা না থাকার কারণে, এলেম না থাকার কারণে, আমল সঠিক না থাকার কারণে ওই ব্যক্তিই ওখান থেকে এসে আস্তে আস্তে নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়ে। যখন লাশটা কাঁধে ছিল তখন আপনি কোটি টাকা দিলেও নিত না, কিন্তু বাড়িতে এসে ঠিকই অন্যের সম্পদ মেরে খাওয়ার জন্য আমরা গোপনে গোপনে পরিকল্পনা করি। আমি খুব দুঃখ পাই, শিক্ষিত লোকেরা কি করে দুর্নীতি করে। ভাটিপাড়ায় যদি হিসেব করেন, পুরা ভাটিপাড়া ইউনিয়ন মিলে কয়জন লোক বিশ্ববিদ্যালয়ে পড়েছে, আপনি দেখবেন হাতে গোনা অল্প কিছু লোক পাবেন যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। পুরা দিরাই সাল্লায় মিলে অল্প লোক পাবেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমাদেরকে যারা পরিচালনা করেন প্রশাসন, খুঁজে দেখবেন প্রতিটা প্রশাসনের বড় বড় অফিসার তারা কোন না কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। স্কুলে পড়েছে, ভালো ছাত্র ছিল, মাদ্রাসায় পড়েছে, ভালো ছাত্র ছিল, বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ভালো ছাত্র ছিল, বিসিএস পরীক্ষা দিয়েছে, তারপরে বড় চাকরি পেয়ে আমাদের প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, ডিসি সাহেব, এসপি সাহেব, টিওনো সাহেব, ইওনো সাহেব বড় বড় পদে বসেছে। এদের শিক্ষা আছে, এরা বই পড়েছে। এইরকম একটা লোক যখন আপনার আমার হক মেরে খায়, তাহলে কি তার শিক্ষা নাই? সে কি লেখাপড়া করে নাই? বড় বড় বই পড়ে নাই? বড় বড় কিতাব পড়ে নাই? তাহলে আপনার মতো একজন ভাটিপাড়ার সাধারণ কৃষকের টাকার অংশে যে ভাগ বসায়, এটার মানে কি? এটা কেন করে? এটা তো করার কথা না। কেউ যদি শিক্ষিত হয় সে কি এটা করার কথা? তার মানে কি? কি হয়েছে? বই পড়েছে, কিন্তু শিক্ষা দীক্ষায়, আচার আচরণে, চিন্তা চেতনায় পরিবর্তন হয় নাই। যদি চিন্তা চেতনায় পরিবর্তন হতো, যদি চিন্তা চেতনায় পরিবর্তন হতো, যদি মন মানসিকতায়, মননে উন্নতি আসতো, যদি মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারত, যদি মানুষের কষ্ট দুঃখ হৃদয় দিয়ে অনুভব করত, তাহলে এই গ্রামাঞ্চলের মানুষের, লুঙ্গি পরা মানুষের, সামান্য টুপি পরা মানুষের, পাঞ্জাবি পরা মানুষের, দরিদ্র একজন কৃষকের কাছ থেকে 10,000 টাকা ঘোষ নিতে পারত না। পড়েছে বই কিতাব, কিন্তু মন বড় হয়নি। হয়েছে নেতা, কিন্তু দুর্নীতি থেকে সরতে পারে নাই। দেখতে শুনতে বাবু, স্যুট পরা, কোট পরা, জামা পরা, জুতা পরা, সুন্দর কাপড় পরা, কিন্তু ওই গরিব মানুষের টাকার দিকে যখন নজর যায়, তখন স্যুট কোটের মর্যাদার কথা আর মাথায় থাকে না। কি করে সম্ভব? এই যে স্যুট পরে আসছি না, স্যুট পরে আসছি তো, এটার নাম কোট। এটার এখানে পকেট আছে, এটার এখানে পকেট আছে। টাকা যদি লুকাইতে চাই, তাহলে লুকানোর জন্য অনেক পকেট ডাইনে বামে আছে। কিন্তু যতক্ষণ একটা মানুষ প্রকৃত অর্থে শিক্ষিত হয় না, যতক্ষণ একটা মানুষ প্রকৃত অর্থে মানুষের প্রতি দরদি হয় না, যতক্ষণ একটা মানুষ সত্যের উপর জীবন যাপন করার প্র্যাকটিস করে না, যতক্ষণ একটা মানুষ অন্যের টাকা নিজের পকেটে ঢোকানোর আগে আল্লাহ খোদার ভয় করে না, ততক্ষণ একটা মানুষ প্রকৃত অর্থে শিক্ষিত হয়ে উঠতে পারে না। শিক্ষা তো খালি বই না, তোতা পাখির মতো পড়লেই তো আর শিক্ষা হয় না। আপনি একটা ময়না পাখিকে আপনার ঘরে রাখেন, 1 মাস প্রশিক্ষণ দেন, ময়না আল্লাহ কো, ময়না আল্লাহ কো, তো ময়না কয় আল্লাহ কো, ময়না কয় আল্লাহ কো। একটু পরে আরেক মাস প্রশিক্ষণ দেন, ময়না ভগবান কো, ময়না ভগবান কো। তখন ময়না কি বলে? ভগবান কো, ভগবান কো, ভগবান কো। আমার এক বন্ধুর বাড়িতে একটা ময়না ছিল। কোন অতিথি পাখি
কোন অতিথি ওই বাড়িতে আসলেই সালাম দিত, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই ময়না পাখি, তার কি জ্ঞান আছে? যা শিখিয়ে দেয় তাই করে। ওর কি বিবেচনা বোধ আছে? ও কি ভালো মন্দ বুঝে? তাহলে ওই যে একজন শিক্ষিত প্রশাসক, শিক্ষিত এমপি সাহেব, শিক্ষিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, শিক্ষিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সে তো শিক্ষিত। কি শিক্ষা নিয়েছে? যে শিক্ষায় একজন দরিদ্র মানুষের ইজ্জত তার কাছ থেকে বাঁচে না। কি সেই শিক্ষা? যে শিক্ষার কারণে একজন দরিদ্র মানুষের একটা সরকারি বিল থেকে 33%, 33% টাকা কেটে নিতে হয়। এই শিক্ষা প্রকৃত অর্থে জামা কাপড় গায়ে দিয়েছে ওই ময়না পাখির মতো কতগুলো কথা শিক্ষা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে মনের ভিতরে গভীরভাবে দরিদ্র মানুষের জন্য কোন দয়া এবং অনুভূতির জন্ম দিতে পারে নাই। কি নেতা হবেন? কোত্থেকে হবেন নেতা? মানুষ মরতেছে না খাইয়া, আপনি আছেন বাবুগিরি নিয়ে। কোথা থেকে নেতা হবেন? কত মানুষ হাঁটলে, গ্রামগুলোতে হাঁটলে দেখা যায় বঞ্চনা কাকে বলে। গ্রামে গ্রামে হাঁটলে 371টা গ্রামের ভিতরে আর 5-6টা গ্রাম বাকি আছে। আমি 365টা গ্রামে গিয়েছি। এই 365টা গ্রামে গিয়ে আমি দেখেছি মানুষের বঞ্চনা কত কঠিন। আমি দেখেছি মানুষ কত ডাইভার্সিফাইড, কত বৈচিত্র্যময় সমস্যায় ভুগছে। একটা মানুষ, একটা নারী, একটা পুরুষ, একটা শিশু, একটা বৃদ্ধ, মৃত্যুর পথযাত্রী, হাজার হাজার মানুষ ঔষধের অভাবে, টাকার অভাবে, স্বাস্থ্য সেবার অভাবে, ডাক্তারের অভাবে, নার্সের অভাবে এই দিরাই সাল্লায় হাজার হাজার মানুষ ধুকে ধুকে মৃত্যুর কুলে পতিত হচ্ছে। টাকা নাই, গেলেই জিজ্ঞাসা করে আমি ডাক্তারের কাছে যাব সিলেটে, ভাড়া নাই। আসলেই নাই, নাই। কেউ কেউ আছে সরাসরি মুখ খুলে বলে না, লজ্জায়, আকারে ইঙ্গিতে বোঝায়। আমি একজনকে আজকেই তো হাতে ধরে জিজ্ঞাসা করলাম, আপনার শরীর এরকম খারাপ, ডাক্তার দেখিয়েছেন? বলছে সিলেটে যাওয়ার টাকা নেই। সিলেটে গেলে সত্যি কয়েক হাজার টাকা লাগে, ডাক্তারের ফিস দিতে হয়, কয়েকটা টেস্ট দিলে 5,000-7,000 টাকা চলে যায়। গ্রাম থেকে একটা মানুষ কি করবে অবশেষে? ওই একটা ছোট্ট করে গড়ে শীতের মধ্যে শুইয়া থেকে আর ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে, আল্লাহ কপালে যা রেখেছেন তাই হবে। আরে ভাই রে ভাই, তো রাজনীতি যদি করতে চান তাহলে দিরাই সাল্লার লোককে কমিটমেন্ট দেন যা 800 টাকাকে উন্নীত করে 5,000 টাকায় রূপান্তর করবেন। দেখি এই কাজ যদি শুধুমাত্র যে তাকে ভোট দিয়েছে তাদের এমপি নয়, সে 5 লক্ষ লোকের এমপি হিসেবে যদি আচরণ করতে না পারে, তাহলে এই ধরনের এমপি হওয়ার মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে। যে বেটা এমপি হবে সে ভোট পাইছে ধরেন 1.5 লাখ লোকের এমপি, এত হবে 5 লাখ লোকের এমপি। তো 5 লাখ লোকের মধ্যে বিভিন্ন দল আছে না, বিভিন্ন মত আছে না, ধনী গরিব আছে না? সব আপনার দলের লোক, সবেই আপনার দলের লোক খুঁজবেন। তাহলে কি সরকারি টাকা নিজের দলের লোকদেরকে রিহেবিলিটেশন আর প্রতিস্থাপন করার জন্য একটা মাধ্যম নাকি? সরকারি টাকা আসবে আর বাইসে বাইসে খুঁজে বের করবেন কোনটা আমার দলের, কোনটা আমার দলের বেশি যোগ্য, কোনটা বেশি মারতে পারে, কোনটা মারলে পরে সঠিকভাবে লুকাইতে পারে, এইটাকে খুঁজে বাইর করে টাকা দিবেন। তাহলে জনগণ কি হবে? তাহলে জনগণ তো হয়ে যাবে আজাইরা, জনগণ হয়ে যাবে হাটবারে জাম্বুরা। এই জন্য লাস্ট কথাটা বলে শেষ করে দিচ্ছি, সময় এসেছে নতুন কিছু করার। এই সময় নতুন কিছু করার মাত্র আছে 28-29 দিন। এই 28-29 দিনের কর্ম, পরিকল্পনা, চিন্তা, সিদ্ধান্তে যদি কোনো ভুল দিকে আমরা যাই, তাহলে তার মাসুল দিতে হবে অন্তত পক্ষে আরো 5 বছর। এই জায়গায় যদি আমরা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারি, সত্যিকার অর্থে ন্যায়সঙ্গত
দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারি, নিজের ভিতরের ক্ষোভ থাকলে এটাকে ঝেড়ে ফেলতে পারি, নিজের স্বার্থের চাইতেও দেশের স্বার্থ, মাতৃভূমির স্বার্থ, দিরাই সাল্লাহ স্বার্থকে গুরুত্ব দিতে পারি, দিরাই সাল্লাহকেই আমরা যদি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের অংশ হিসেবে মনে করতে পারি, তবেই আগামী 12 তারিখে বাংলাদেশে দিরাই সাল্লায় একটা নীরব বিপ্লব ঘটানো সম্ভব। এই নীরব বিপ্লবের জন্য আপনারা প্রস্তুতি নেন, মানুষকে ভালোবাসুন, নেতাগিরি দেখানোর দরকার নেই, অসৎ আচরণ করার প্রয়োজন নেই, মানুষের সঙ্গে বাজে বিহেভ করার প্রয়োজন নেই, কাউকে নির্যাতনের রাস্তায় ঠেলে দেওয়ার দরকার নেই। যদি পারেন, আমি যদি পারি, উপকার করবেন, অপকার করার কোনো প্রয়োজন নেই, কোনো মানুষের হক নষ্ট করার প্রয়োজন নেই। ধনী হোক, দরিদ্র হোক, ভালো হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, কারো হক মেরে খেলে তার প্রতিদান, তার প্রতিশোধ দুনিয়াতেই আল্লাহ তাআলা দেখিয়ে ছাড়েন। শেষ কথা, আমাদের জীবনে রাজনীতি আরাম কেদারার নাম নয়। আমাদের জীবনে রাজনীতিটা হলো মানুষের জন্য দায়িত্ব পালন করার ক্ষেত্রে একটা বিরাট বোঝা। এই যে আপনি বলছেন আপনার একটা পরিবার, আপনার পরিবারে 4 জন থাকে, 5 জন থাকে, 6 জন থাকে, 7 জন থাকে, 8 জন থাকে, ওই 7-8 জনের পরিবার চালাইতে কি কষ্ট হয় আপনার? 7-8 জনের পরিবার চালাইতে গেলে একজনের কাপড়ের শর্ট পড়ে, একজনের খাবারের শর্ট পড়ে, একজনের শিক্ষার শর্ট পড়ে, একজনের চিকিৎসার শর্ট পড়ে, আর আপনি আমাকে টেনে নিয়ে এসে এই 5 লক্ষ লোকের পরিবারের দায়িত্ব যদি আমার ঘাড়ে তুলে দিতে চান, তাহলে আমার উপর দিয়ে কি ঝড় যাবে এইটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে না পারলে আমিও এক সময় জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে আমি নিজেও আপনাদেরকে জবাব দিতে পারবো না। ভেবে দেখবেন। ধরেন আপনারা আমাকে ভোট দিয়েই দিলেন, আর মধুরপুর বাজারে 5 জন লোক না খেয়ে মারা গেল, তার এক অংশের দায় দায়িত্ব আমার ঘাড়ে পড়বে না? কি জবাব দিব আমি? কার কাছে জবাব দিব? কাকে বুঝাবো? এই দায়িত্ব অনুভূতি নিয়ে যদি আমরা পথ চলতে না পারি, আর শুধুমাত্র এই চেয়ারটাকে ক্ষমতার চেয়ার মনে হয়, এই চেয়ারটাকে ক্ষমতার গরম মনে হয়, তাহলে প্রকৃত প্রস্তাবে ওই দায়িত্ব অনুভূতির জায়গা থেকে আমাদের কাছে এই চেয়ার এত পবিত্র, আমাদের কাছে এই কলম এত পবিত্র, আমাদের এই চেয়ারে বসে আমাদের এই কলমের মাধ্যমে কখনো কোনোভাবে 1 টাকার দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নাই। কারণ এটা আমাদের কাছে দায়িত্ব। এটা টাকা মেরে খেয়ে পকেট ভর্তি করার নাম রাজনীতি হতে পারে না। আর এই রাস্তা অবলম্বন করলে এখানেই শেষ। আমি আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ জানাই, এই ভাটি বাংলায় আমাদের বাড়িঘর, আমরা আমাদের বাড়িঘরকে ভালোবাসি, এই জমিনটাকে আমরা ভালোবাসি, এই ধান ক্ষেতকে আমরা ভালোবাসি, এই ক্ষেতের আইলকে আমরা ভালোবাসি, এই সোনালী ধানকে আমরা ভালোবাসি, এই প্যাক কাদার মধ্যে জীবন চলে তাও আমরা এটাকে ভালোবাসি। এই জমিন যদি উন্নত হয় তাহলে আমাদের সকলের লাভ, জমিন যদি উন্নত না হয় আমাদের সকলের ক্ষতি। এখানে ধর্ম নাই, এখানে বর্ণ নাই, এখানে জাতি নাই, এখানে গোষ্ঠী নাই, এখানে দল নাই, সকলেই আমরা একসাথে আমাদের মাতৃভূমিকে সম্মুখ পানে অগ্রসর করে নেওয়ার জন্য আগামী 12 তারিখে আমরা সকলে মিলে একসাথে প্রশিক্ষণ নিয়ে আমরা 12 তারিখে আমাদের মতামত প্রকাশ করে নতুন পরিবর্তনের সূচনা করব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমরা আপনারা একসাথে কাজ করতে চাই, বন্ধুর মতো, ভাইয়ের মতো। ওই নেতা টেতা লিডার টিডারের মতো দরকার নেই। ওই নেতা নেতা ডাকতে ডাকতে একসময় এমন হয়, আমি শুনেছি, আমি খুব হাসি মাঝে মাঝে, নেতাকে নেতা না ডাকলে নাকি মন খারাপ করে। তো আমি আমার এসে মানুষ কয় লিডার ফোন করে বলে, তা আমি একজন খুব ধমক দিলাম, খবরদার এটা আর বলবেন না। একটু পরে আবার ফোন দিছি, আবার কয় একই লোক, লিডার আগে না বলছি আর বলবেন না, কয়টা লব্জ হয়ে গেছে। লব্জ বুঝেন? যারা মাদ্রাসায় পড়ছেন এরা লব্জ বুঝবেন, মানে এটা হলো অভ্যাস হয়ে গেছে আর কি। এটা হলো ওই যে দুলনারে একবার ঠেলা দিয়ে ছাড়লে পরে কিছুক্ষণ দুলে না, দুলনারে এভাবে ধরে ঠাইলে দিবেন, দেখবেন দুলনা কিছুক্ষণ এভাবে এভাবে এভাবে। লিডার লিডার বলতে বলতে মনের মধ্যে এমন গভীর ভাবে জাগ্রত হয়েছে
গাছ যদি পায় গাছরেও লিডার করে চাপায় দেবে। আচ্ছা বলেন, লিডার হওয়া তো অনেক কঠিন ব্যাপার, কিন্তু সত্যিকার অর্থে নেতৃত্ব দেওয়া কত কঠিন এটা জবাবদিহিতার অনুভূতি যাদের থাকে তারা বুঝে। আপনি যে সামনের চেয়ারে বসছেন, আপনি তো স্বেচ্ছায় নিজের ঘাড়ে বিরাট দায়িত্ব তুলে নিচ্ছেন। ওই দায়িত্বের সঠিকভাবে পারফর্ম করতে না পারলে, পালন করতে না পারলে আপনাকে আদালতে আখিরাতে উল্টা করে মাথা নিচে দেয়া পা উপরে দেয়া জিজ্ঞাসা করা হবে। তো এই অনুভূতি যাদের মধ্যে আছে, এই ভয় যাদের মধ্যে আছে, এই ভীতি যাদের মধ্যে আছে, এটাকে যারা ভয় পায়, দুনিয়ার জীবনকে যারা সংক্ষিপ্ত মনে করে, আখিরাতের জীবনকে যারা অনন্তকাল মনে করে, তারা কি করে একজন মানুষের হক মেরে খেতে পারে তা আমার বিচার বিশ্লেষণে কোনো দিনেই ধরে না। আচ্ছা, একটা টাকা না হয় ঢুকাইলাম এই পকেটে, কেউ দেখলো না, কোন রকম দুতুর বুতুর করে ভিতরে ঢুকাইলাম, বাসায় নিয়ে খুললাম, ওয়াইফের কাছে দিলাম, ওয়াইফ কেউ দিলাম না, লুকায় রাখলাম ড্রয়ারের ভিতরে। তো নিশি সময় আঙ্গুলে ধরে নাই, ধরছে, গনছি সময় আর জিব্বা থেকে একটু থুতু নিয়ে আবার গঞ্চিত, জিব্বাও সাক্ষী, হাতও সাক্ষী। তো এরপরে এই আদালতে আখিরাতে যদি সাক্ষী হয়ে দাঁড়ায় এই হাত, এই জিব্বা, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, এটা ওয়াজের মাহফিল না তাও বলছি, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই বিচারে সাক্ষী হবে হাত, সাক্ষী হবে পা, সাক্ষী হবে বিবেক। ওই বিচারে ৯-৬ করে কাগজের বাউন্ডারি দেখাইয়া ডাইনে বামে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য ভয় হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। কর্মকাণ্ড পরিচালনা করলে পরে মানুষের মনে অটোমেটিক এমন স্মৃতিচিহ্ন তৈরি হয় যে পৃথিবী ধ্বংস হয়ে যায়, মানুষ মৃত্যুবরণ করে, সময় পাল্টে যায়, তারপরেও মানুষের স্মৃতিতে মানুষের অবদান জীবিত আকারে থেকে যায়। এটার নাম হলো কর্ম, আরবিতে বলে আমল। এই কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। যার যেমন কর্ম তার প্রতিফল দুনিয়াতেই পাওয়া যায়। আপনি যদি মানুষকে নির্যাতনের পথ বেছে নেন, মানুষকে কষ্ট দিতে চান, মানুষকে যন্ত্রণা করতে চান, মানুষের অধিকার কেড়ে নিতে চান, মানুষকে তার ঘর বাড়ি আত্মীয় স্বজন নিরাপত্তা বিঘ্নিত করেন, তাহলে সময়ের ব্যবধানে দুনিয়াতেই আপনাকেও একই ধরনের নির্যাতনের শিকার হতে হবে। এটা দুনিয়াতেই পাওয়া যায়, আখিরাত তো আছেই। দুনিয়াতেই তার নমুনা দেখা যায়। এই যে নমুনা মানুষকে দেখানো হয়, এই নমুনা দেখে মানুষের উচিত শিক্ষা গ্রহণ করা। এটা অনেকটা হাল চাষের মতো। আপনি দেখেন ৩-৪টা জোড়ার গরু যখন হাল চাষ করে, তখন আগের হালটা যেভাবে যায় পিছনের হালটা একইভাবে যায়। আগেরটা একদিকে গেলে পিছনেরটা আরেক দিকে গেলে তো আর হাল চাষ হবে না। আগেরটা যায় আর পিছনেরটা একটু ডাইনে বামে সরে যায়। এই ডাইনে বামে সরে যেতে যেতে তৃতীয়টা আরেকটু ডাইনে যায়, চতুর্থটা আরেকটু ডাইনে যায়, ঘুরে আসার সময় একটা একটু বামে থাকে, দ্বিতীয়টা আরেকটু বামে থাকে, তৃতীয়টা এরকম বামে থাকে। ৩-৪ বার যাওয়া আসা করলে একের ক্ষেত হাল চাষ হয়ে যায়। কিন্তু মানুষ দেখেন, মানুষ কত বোকা।
চোখের সামনে দেখছে একটা লাশ কবরস্থানে চলে যাচ্ছে, নিজে কাঁধে বসে কবরস্থানে নিয়ে যায়, মাটি দেয়, কান্নাকাটি করে, বাড়িতে চলে এসে আবার সেই অপরাধের সঙ্গে জড়িয়ে যায়। তো চোখের সামনে না দেখলো একটা লোককে কবরস্থানে যেতে? আমরা তো দেখলাম সকলে মিলে একজন মানুষকে আমরা কবরস্থানে রেখে আসলাম। যখন কবরস্থানে রেখে আসলাম তখন মনে হলো আমার পরিণতিও তো এর মতোই হবে। কয়দিন পরই হবে। আমরা বক্তৃতায় শুনি না, জানাজার আগে হুজুর বক্তৃতা দেন, তখন আমাদের মন খুব খারাপ থাকে। একটা মানুষ মারা গেছেন, তার জানাজা আমাদেরও সময়ের ব্যবধানে একই পরিণতি হবে, তখন আমাদের মন খুব খারাপ হয় না? মনে হয় আমি তো এরকম লাশ হয়ে যাব। কিন্তু শিক্ষা নেই কি? আগের লোকটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে, তখন আমি কেঁদেছি।